Hello everyone, I welcome all of you in my YouTube channel Little Steps TPHS. আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই মুহূর্তে তোমরা যে বইটি দেখতে পাচ্ছ সেটি অতি পরিচিত একটি বই, তোমাদের টেক্সট বুক ফার্স্ট ফ্লাইট ক্লাস 10। আজকের যে টপিকটি আমরা পড়ব সেটি ফার্স্ট ফ্লাইট বইয়েরই অন্তর্গত। তো চলো দেখে নিই আজকে কোন টপিকটি আমরা আলোচনা করছি। দেখো, তোমাদের সামনে রয়েছে যে ছোট্ট একটি পোয়েম, ফায়ার অ্যান্ড আইস, রিটেন বাই পোয়েট রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্টের অন্যান্য কবিতা আমরা আগে পড়েছি এবং আমি আমার লাস্ট ভিডিওতেও রবার্ট ফ্রস্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আবারও আমরা রবার্ট ফ্রস্ট সম্পর্কে একটু জেনে নেব। দেখো, লেখা আছে যে রবার্ট ফ্রস্ট হি ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট। উনি একজন আমেরিকান কবি ছিলেন যার জন্ম হয়েছিল 1874 সালে সান ফ্রান্সিসকো শহরে। এবং লেখা আছে হি ওন পুলিৎজার প্রাইজ ফর হিজ ওয়ার্ক। সাহিত্যে অবদানের জন্য ওনাকে পুলিৎজার প্রাইজে সম্মানিত করা হয়েছিল। রবার্ট ফ্রস্টের কবিতার যে টপিকগুলো সেগুলো ভীষণ সিম্পল থাকে এবং উনি নেচার অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক এরকম টপিক নিয়ে উনি কবিতা লিখে থাকেন। আজকের যে কবিতাটি অর্থাৎ ফায়ার অ্যান্ড আইস, এই দুটি শব্দ বা দুটি বস্তু আমাদের অত্যন্ত পরিচিত, তাই তো? দেখো, বলা হয়েছে ফায়ার অ্যান্ড আইস আর টু ডিফারেন্ট অবজেক্টস। আগুন ও বরফ দুটি বিপরীতধর্মী শব্দ বা বস্তু। এই কবিতাটি দেখো লেখা আছে ইট ইজ এ সিম্বলিক পোয়েম, অর্থাৎ এটি একটি রূপকধর্মী কবিতা। এই দুটি শব্দ অর্থাৎ ফায়ার ও আইস, এই দুটি শব্দ দিয়ে কবি আমাদের সামনে একটি ধারণাকে তুলে ধরতে চেয়েছেন। ফায়ার অ্যান্ড আইস আর ইউজ টু সিম্বলাইজ এ কনসেপ্ট। একটি ধারণাকে তুলে ধরার জন্য এই দুটি শব্দ বা বস্তুর ইউজ করা হয়েছে। কবিতাটি পড়লে পরে আমরা হয়তো এই কবিতাটির যে মিনিং, কবি আমাদের কি বলতে চেয়েছেন সেটা বুঝতে পারব। আজ কবিতায় ঢোকার আগে, কবিতা নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের সামনে কিছু থিওরি তুলে ধরতে চাই। আমরা মনে করি রবার্ট ফ্রস্ট এই থিওরিগুলোকে বেস করে এই কবিতাটি লিখেছেন। এই থিওরিগুলো তোমাদের হয়তো এক্সামে আসবে না, এগুলো নিয়ে আমরা প্রশ্নও করব না, কিন্তু আমরা যদি জেনে রাখি কবিতাটি বুঝতে আমাদের খুব সুবিধা হবে। তো চলো আমরা জেনে নিই থিওরিগুলি সম্পর্কে। দেখো, এখানে লেখা আছে দেয়ার আর সাম থিওরিজ, কিছু তত্ত্ব আছে। কি সেগুলো আমি পড়ছি, তোমরা দেখো। There was a prolific writer called Dante who spoke about some rings, 9 rings of hell, where people get punishment and put into the respective rings according to his guilt. বলা হয় যে দান্তে বলে একজন বিখ্যাত রাইটার ছিলেন 14th সেঞ্চুরিতে, যিনি ওনার একটি কবিতা রয়েছে ইনফার্নো। সেই কবিতায় হেল অর্থাৎ নরকের একটি ডেসক্রিপশন দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল কবিতাটিতে যে যখন আমাদের মৃত্যু হয়, মানুষের মৃত্যু হওয়ার পর আমরা যখন নরকে যাই, তখন সেখানে আমাদের কিছু বলয় অর্থাৎ 9টা রিং রয়েছে। এই রিংগুলোর মধ্যে আমাদের রাখা হয় অ্যাকর্ডিং টু আওয়ার গিল্টস। আমরা যে যেরকম অপরাধ করি, কাজ করি, সেই অনুযায়ী আমাদের 9টা রিংয়ের মধ্যে রাখা হয় টু গিভ আস পানিশমেন্ট, আমাদের শাস্তি দেওয়ার জন্য। দেখো, এখানে আমি একটা ছোট্ট ডায়াগ্রামও এঁকেছি, যেটা দান্তে তার কবিতা ইনফার্নোতে দিয়েছিলেন। দেখো, যে 9টা বলয় বা 9টা রিংয়ের কথা বলেছিলাম সেটা আমি মোটামুটি একটু তুলে ধরার চেষ্টা করেছি। তাও আছে 9 রিংস অফ হেল। 9টা রিং রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বলে একদম নিচেটা দেখো 9th রিং, 9 নম্বর রিং। বলা হয় এই 9 নম্বর রিংটা নাকি আইস জোন, মানে বরফে আবৃত একটি এলাকা, এবং এটি ভীষণ পেইনফুল রিজিয়ন। সবচেয়ে যন্ত্রণাময় যদি কোনো জায়গা থাকে তাহলে সেই আইস জোন বা 9th যে রিজিয়ন সেটাই। এবং বলা হয় যে হেলের যে হেড বা অধিকর্তা, যাকে আমরা স্যাটার্ন নামে জানি, সেই স্যাটার্ন নাকি এই 9th জোনেই, মানে বরফাবৃত জায়গাতেই প্রায় গলা অবধি ডুবে থাকে, এবং সেটা ভীষণ পেইনফুল একটা রিজিয়ন।
সেখানে মানুষদেরও রাখা হয় মৃত্যুর পরে। তো বলা হয় রবার্ট ফ্রস্ট হয়তো দান্তের ইনফার্নোর যে এই 9টি বলয় রয়েছে হেলে, সেই হেল থেকেই নাকি এই কনসেপ্টটা তুলে ধরেছিলেন ফায়ার অ্যান্ড আইস। এইগুলো আমাদের প্রথম থিওরি। সেকেন্ডটা দেখো, বলা হয়েছে হার্লো শ্যাপলে, an astronomer, said that the earth will end when the sun will explode on or the earth will slowly freeze. আচ্ছা, হার্লো শ্যাপলি বলে একজন অ্যাস্ট্রোনমার ছিলেন, নভোচর ছিলেন, যিনি কিনা রবার্ট ফ্রস্টের একজন বন্ধু ছিলেন। উনি বলেছিলেন যে আমাদের পৃথিবীটা হয়তো কোনো একদিন ধ্বংস হয়ে যাবে যদি কখনো আমাদের যে সূর্য রয়েছে সেটা যদি বিস্ফোরণ হয়ে যায় বা সেটা যদি ফেটে যায়, সেই যে আগুন সৃষ্টি হবে সেখান থেকে আগুনের দ্বারা হয়তো পৃথিবীটা ধ্বংস হবে, কিংবা আমাদের আর্থটা কী হবে, বলছে আর্থ উইল স্লোলি ফ্রিজ, আমরা ধীরে ধীরে হয়তো বরফের যুগের দিকে এগিয়ে যাব, আমাদের পুরো পৃথিবীটা বরফাবৃত হয়ে যাবে। বলা হয় রবার্ট ফ্রস্ট এই অ্যাস্ট্রোনমার হার্লো শ্যাপলের সাথে কথা বলার পরে নাকি এই কবিতাটি লিখেছিলেন ফায়ার অ্যান্ড আইস। কিন্তু এই দুটো শব্দ দিয়ে কিন্তু রবার্ট ফ্রস্ট আমাদের সামনে আরেকটা কবিতার মাধ্যমে আরেকটা মিনিংও তুলে ধরেছিলেন। আমরা চলো এবার কবিতায় চলে যাই। এই দুটো জাস্ট একটা থিওরি ছিল কবিতাটাকে ভালোভাবে বোঝার জন্য। চলো দেখি, তোমরা বই নিয়ে বসো, আমি পড়ছি। ফায়ার অ্যান্ড আইস. Some say the world will end in fire, some say in ice. From what I have tasted of desire, I hold with those who favor fire. But if it had to perish twice, I think enough of hate to say that for destruction, ice is also great and would suffice. কবিতাটি দুটি স্ট্রেঞ্জাতে বিভক্ত আছে, আমরা দেখতেই পাচ্ছি। আমি এখন প্রথম স্ট্রেঞ্জাটি পড়ছি এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো লেখা আছে সাম সে দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার, সাম সে ইন আইস। এখানে দুটো গ্রুপের মানুষের কথা বলা হচ্ছে যে কেউ কেউ হয়তো বলে যে আমাদের যে পৃথিবীটা হয়তো আগুনের মাধ্যমে শেষ হয়ে যাবে বা আইস অর্থাৎ বরফের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। ফ্রম হোয়াট আই হ্যাভ টেস্টেড অফ ডিজায়ার, কবি বলছেন, আই বলতে এখানে কবি নিজের কথা বলছেন আমি ডিজায়ার কথার অর্থ কী বলতো, আকাঙ্ক্ষা, ইচ্ছা। বলছে আমি ইচ্ছা সম্পর্কে যতটুকু জানি বা আকাঙ্ক্ষা সম্পর্কে যতটুকু জানি, আই হোল্ড উইথ দোজ, আমি তাদের সমর্থন করি, সাপোর্ট করি, যারা কিনা বলছে ও ফেভার ফায়ার, যারা কিনা বলছে যে আগুনের মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দেখো কি বলেছে, যে উনি বলছেন আমি তাদের সাপোর্ট করছি যারা কিনা বলছে আগুনের মাধ্যমে আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এটা হলো আমাদের ফার্স্ট স্ট্যান্জা। সেকেন্ড স্ট্যান্জাতে দেখো কি বলছে, বাট ইফ ইট হ্যাড টু প্যারিশ টুয়াইস, উনি বলছেন প্যারিশ কথার অর্থ হলো ধ্বংস হওয়া, মৃত্যু হওয়া। টুয়াইস মানে দুবার। যদি প্রথমবারে ধ্বংস না হয়, যদি পৃথিবী আরেকবার ধ্বংস হওয়ার সুযোগ পায়, তাহলে আই থিঙ্ক, কবি বলছেন আমি মনে করি, আই নো আমি জানি, এনাফ অফ হেট মানে ঘৃণা, আমি জানি যথেষ্ট ঘৃণা সম্পর্কে, টু সে দ্যাট ফর ডিস্ট্রাকশন, ধ্বংস হওয়ার জন্য, আইস ইজ অলসো গ্রেট, বরফও কিন্তু বেশ একটা ভালো এলিমেন্ট, অ্যান্ড উড সাফাইস, এবং এটা যথেষ্ট, সাফাইস মানে সাফিসিয়েন্ট বা যথেষ্ট। উনি বলছেন যে প্রথমে বললেন যে ডিজায়ার, আকাঙ্ক্ষা যেটা আছে সেটাকে বলছেন তার মাধ্যমেও কিন্তু মানে আগুনের মাধ্যমেও কিন্তু পৃথিবী ধ্বংস হতে পারে, বা হেটের মাধ্যম মানে ঘৃণা বা আইস, তার মাধ্যমেও কিন্তু পৃথিবী ধ্বংস হতে পারে। এখন কেন এই ফায়ার অ্যান্ড আইসকে একসাথে বসানো হয়েছে? দেখো আমি আগেই বলেছিলাম কবিতাটি একটি সিম্বলিক পোয়েম, রূপকধর্মী কবিতা। এই দুটো শব্দের মাধ্যমে কিন্তু কবি আমাদের সামনে অন্য একটা মিনিং তুলে ধরতে চেয়েছেন। আমি তোমাদের এটার সিম্বলিজমটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে লেখাই আছে সিম্বলিজম মানে প্রতীকীকরণ। দেখো এই যে শব্দটি ফায়ার, এই ফায়ার শব্দটির মাধ্যমে কিন্তু কবি আমাদের সামনে কিছু ইমোশন তুলে ধরেছেন। তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে ডিজায়ার প্রথমে, অর্থাৎ আকাঙ্ক্ষা,
গ্রিড মানে লোভ, লাস্ট এলিওয়েস্ট লাস্ট মানে কামনা, ফিউরি অর্থাৎ ক্রোধ। বলছেন ডিজায়ার যে ফায়ার যে শব্দটা, সেই শব্দটার সাথে উনি আকাঙ্ক্ষা, লোভ, কামনা, ক্রোধ এই শব্দগুলিকে বা আমাদের এই অনুভূতিগুলোকে উনি তুলনা করেছেন। কিভাবে? বলছেন যে মানুষের মনে এতটা চাহিদা, আমাদের এতটা আকাঙ্ক্ষা মাঝে মধ্যে হয়, আকাঙ্ক্ষা থেকে কি হয়, লোভ জন্মায়, লোভ থেকে কামনা বা লাস্ট তার সৃষ্টি হয়, এবং কোনো একটা সময় যখন এগুলো পুরোপুরি হয় না, সাকসেসফুল হয় না, তখন আমাদের কি হয়, ফিউরি, আমরা ফিউরিয়াস হয়ে যাই, আমাদের অ্যাঙ্গার হয়, রাগ হয়, এবং সেখান থেকে কি হয়, ডিস্ট্রাকশন, ধ্বংস হয়ে যায়। তাই বলছে যে মানুষের মধ্যে যে ডিজায়ার রয়েছে সেটা যদি আনকন্ট্রোলড হয়, অনিয়ন্ত্রিত হয়, তাহলে কিন্তু সেই ডিজায়ার, গ্রিড এগুলোর মাধ্যমে কিন্তু পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যেতে পারে। তাই ফায়ারকে কিন্তু আমরা এইগুলোর মাধ্যমে বোঝাতে পারি। মানে কবি তাই বলতে চেয়েছেন আমাদের সামনে। তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলছি কীভাবে ডিজায়ার আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, এবং তাই ডিজায়ারকে কিন্তু ফায়ারের সাথে, ফায়ারের মাধ্যমে সিম্বলাইজ করা হয়েছে, প্রতীকীকরণ করা হয়েছে। তোমরা সবাই ওয়ার্ল্ড ওয়ার বিশ্বযুদ্ধের কথা শুনেছো ইতিহাসে, এবং সেখানে দুটো বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে। আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে জানি, এবং সেখানে যে ব্যক্তিটি আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মাধ্যমে পরিচিত, তার নাম হলো হিটলার, তাই তো? হিটলারের কি ডিজায়ার ছিল? ডিজায়ার ছিল যে হি ওয়ান্টেড টু বি দ্য বেস্ট রুলার, দ্য রুলার ইন দ্য ওয়ার্ল্ড। উনি পৃথিবীর শ্রেষ্ঠ শাসক হতে চেয়েছিলেন, এটা ওনার একটা ডিজায়ার বা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা থেকে কি হয়, লোভের সৃষ্টি হয়, এবং আমরা সবাই জানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে একটা ধ্বংসলীলা হয়ে গিয়েছিল, ডিস্ট্রাকশন হয়ে গিয়েছিল। তো আমরা বলতেই পারি যে একজনের ডিজায়ার, একটা ব্যক্তি বিশেষের শুধুমাত্র ডিজায়ার ছিল, সেই ডিজায়ার কী করলো, পুরো পৃথিবীতে একটা ধ্বংসলীলা করে দিল। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম কীভাবে আমাদের মনের আকাঙ্ক্ষা বা লোভ বা ইচ্ছা, সেটা যদি আনকন্ট্রোলড হয়, অনিয়ন্ত্রিত হয়, কীভাবে সেটা ফায়ারের মতো, আগুনের মতো সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে পারে। ঠিক আছে, এই হলো একটা এক্সাম্পল দিলাম, সেটা তোমরা পরীক্ষায় নাও দিতে পারো, এমনিতেই লিখতে পারো। এখন দেখো, বলছে আইসকে কিসের সাথে তুলনা করা হয়েছে, সিম্বলাইজ করা হয়েছে? বলছে হেট্রেড। আগেই বলেছিলাম হেট, উনি বলেছিলেন ঘৃণা এতটা আমাদের মধ্যে আছে যে শুধু আইস দিয়েই, বরফের মাধ্যমে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। হেট্রেড অর্থাৎ ঘৃণা। ক্রুয়েলিটি অর্থাৎ নিষ্ঠুরতা, আমরা কতটুকু ক্রুয়েল, নিষ্ঠুর, তাও কিন্তু আমাদের বুঝতে হবে। আর শেষে বলছেন কোল্ডনেস অর্থাৎ উদাসীনতা। কোনো বিষয়ে যখন আমরা খুব উদাসীন থাকি, আমাদের সামনে এরকম অনেক বড় বড় ঘটনা হয়, কিন্তু আমাদের নজর এড়িয়ে যায়, আমাদের কোনো অনুভূতি হয় না, সেটাকেই বলা হচ্ছে উদাসীনতা। তো এই সবগুলো ইমোশনকে উনি আইসের সাথে তুলনা করেছেন। ঠিক আছে, এখন তোমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি হেট্রেডের, কীভাবে আমাদের যে ইমোশনগুলোকে আইসের সাথে উনি তুলনা করেছেন। কিছুদিন আগেই তোমরা সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা দেখেছিলে, যেখানে কেরালাতে আমরা দেখেছিলাম সবাই যে একটি হাতি, যে কিনা গর্ভবতী ছিল, সে একটা হাতি কেরালার একটি গ্রামে ঢুকে পড়েছিল, এবং সেই গ্রামের মানুষেরা কী করলো, সেই হাতিটিকে একটি আনারস খাইয়ে দিয়েছিল। শুধু খাইয়ে দিয়েছিল তাই নয়, সেই আনারসটির মধ্যে সেই গ্রামের মানুষেরা কিছু বাজি পটকা পুড়ে হাতিটিকে খাইয়ে দিয়েছিল। হাতিটির কিন্তু কোনো দোষ ছিল না, সে নির্দোষ ছিল, ইনোসেন্ট ছিল। তো ভাবতে পারো আমরা কতটুকু নিষ্ঠুর হতে পারি, কতটা হেট্রেড আমাদের মধ্যে আছে। এই ঘটনাগুলি যখন আমাদের সামনে আসে, আমাদের মনুষ্যত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায়। আমরা সবাই এই ঘটনাটা দেখেছিলাম, তাই তো? তাই কবি বলছেন কীভাবে ফায়ার এবং আইস আমাদের ইমোশনের সাথে কানেক্টেড, এবং কীভাবে এগুলো আমাদের ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের মনুষ্যত্ব কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা মানুষ ঠিকই, কিন্তু আমাদের মানুষত্বের যে মানবিক আচার আচরণগুলি, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এক্সাম্পলে যেমন আমি আগেই বলেছিলাম, ডিজায়ার দিয়ে আমরা বলতেই পারি ওয়ার্ল্ড ওয়ারের কথা, যেখানে হিটলারের ডিজায়ার কী করেছিল, পৃথিবীতে একটা বিশাল বড় ধ্বংসলীলা এনে নিয়েছিল। আবার হেট্রেড নিয়ে বলতেই পারি একটা ছোট্ট ঘটনা, তোমাদের দেখা আর অন্যান্য ঘটনাও আছে আশেপাশে, আমরা প্রায়ই দেখি আমরা কতটুকু ক্রুয়েল, কতটুকু উদাসীন যে কোনো ঘটনা নিয়ে। যেটা আমি বললাম, ক্রুয়েলিটি অন ইনোসেন্ট এলিফ্যান্ট, একটা হাতির উপরে কীভাবে আমরা অত্যাচার করেছিলাম। তো এইগুলো আমাদের সিম্বলিক পয়েন্ট অফ ভিউ
পোয়েমে যদি তোমাদের পরীক্ষায় আসে হোয়াট ডাজ ফায়ার স্ট্যান্ড ফর, ফায়ার কী সিম্বলাইজ করে, তোমরা বলতেই পারো ফায়ার স্ট্যান্ডস ফর ডিজায়ার, গ্রিড, লাস্ট, ফিউরি, এই বিষয়গুলি। আবার যদি বলি আইস, তা কী নিয়ে ডিল করছে, আইস ডিলস উইথ হেট্রেড, ক্রুয়েলটি, কোল্ডনেস, এগুলো নিয়ে। ঠিক আছে, এটা হলো আমাদের সিম্বলিক পয়েন্ট অফ ভিউ। এমনিতে আগুন আর বরফ তো বললামই, কিন্তু এগুলো দিয়ে যে কীভাবে ধ্বংস হয় সেটা কিন্তু খুব পয়েট আমাদের খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এখন কবিতার একটা সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ আমি তুলে ধরেছি, তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউটা কী। দেখো, বলছে ফায়ার অর আইস, পৃথিবীতে আগুন না বরফ কোনটার মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে, কি মনে হয়? ফায়ার, সেটার সাপোর্টে যদি বলা হয়েছে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ ইনক্রিজিং। গ্লোবাল ওয়ার্মিং আমরা সবাই জানি, পরিচিত শব্দ। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীতে কিন্তু তাপমাত্রা দিন দিন বাড়ছে, এবং বলা হয় সো ওয়ান ডে দ্য আর্থ মে এক্সপ্লোড। পৃথিবীটা কিন্তু একদিন এভাবেই ধ্বংস হয়ে যেতে পারে, তাপমাত্রা বাড়তে বাড়তে। হয়তো এমনও হতে পারে পৃথিবী উত্তপ্ত হয়ে সূর্যের বিস্ফোরণে ধ্বংস হতে পারে। তো এইভাবে বলতে পারি যে ফায়ার কিন্তু সায়েন্টিফিক্যালি একটা সাপোর্ট দিয়ে বললাম যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলেও কিন্তু পৃথিবীতে একটা বিশাল বড় ধ্বংস হতে পারে, যে কথাটা কিন্তু আমাদের পয়েট রবার্ট ফ্রস্টের বন্ধু হার্লো শ্যাপলিও কিন্তু এই কথাটাই বলেছিলেন। সেকেন্ড দেখো আইস, সেটাকে যদি সায়েন্টিফিক্যালি আমি সাপোর্ট করি, সেটা হলো গ্লেশিয়ার্স আর মেল্টিং র্যাপিডলি। মানে গ্লেশিয়ার কথা অর্থ হলো হিমবাহগুলি কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে, এবং তার ফলে কী হতে পারে, দেয়ার মে হ্যাভ এ ফ্লাড ইন দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীতে কিন্তু একটা সময় বিশাল একটা প্লাবন আসতে পারে। আমরা প্রায়ই কিন্তু এখন দেখছি যে সমুদ্রে জলরাশির স্তর বেড়ে যাচ্ছে, তো প্লাবনের মাধ্যমে কিন্তু পৃথিবী ধ্বংস হতে পারে। তো এই হলো আমাদের সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ, যেখানে আমি বলতে পারি যে হ্যাঁ, সায়েন্টিফিক্যালি ফায়ার বা আইস, আগুন কিংবা জল, তার মাধ্যমে কিন্তু পৃথিবী ধ্বংস হতে পারে। আর যদি সিম্বলিক্যালি বলি, সেটা হবে আমাদের হিউম্যানদের যে ডিজায়ার, গ্রিড, লাস্ট, ফিউরি, এগুলো যে অনিয়ন্ত্রিত যে আমাদের বাসনা কামনা, তার মাধ্যমেও কিন্তু পৃথিবী ধ্বংস হতে পারে, যেটা ফায়ার সিম্বলাইজ করছে। আবার আমাদের মধ্যে যে ঘৃণা, নিষ্ঠুরতা, উদাসীনতা রয়েছে, আমরা কোনো ঘটনা নিয়ে যখন কোনো প্রতিক্রিয়া দিতে পারছি না, সেটাকে কিন্তু আইসের মাধ্যমে সিম্বলাইজ করা হয়েছে। তো আমি আশা করি তোমাদের মোটামুটি কবিতাটা বোঝা হয়ে গেছে। তো কবিতাটা তোমরা ঘরে আরেকবার পড়বে, এবং পরে এই ভিডিওটা যদি আরেকবার দেখো, আমি আশা করি তোমাদের মোটামুটি বোঝা হয়ে যাবে। লাস্টলি পয়েট কিন্তু এটাই বলতে চেয়েছেন যে আমাদের কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে আমাদের ডিজায়ারের উপরে। যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা যাতে অন্যের ক্ষতি না করে, যেটা হিটলারে করেছিল। হিটলারের অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষার ফলে কিন্তু পৃথিবীতে ধ্বংস হয়ে যায়, প্রায় হয়ে গিয়েছিল। আবার আমরা যদি একটু মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে না থাকি, তাহলে কিন্তু পৃথিবী থেকে মনুষ্যত্ব চলে যাবে এবং পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হলো আমার লাস্ট পয়েন্ট অফ ভিউ। এবং তোমাদের যদি কোনো রকমের কোয়েশ্চেন থাকে এই কবিতা নিয়ে, তোমরা কিন্তু আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, আমি আশা করি তোমরা সবাই বুঝে গেছো। ঠিক আছে, থ্যাংক ইউ।